পাঞ্জাবের এক হতদরিদ্র পরিবারের মেয়ে মান্নু বাড়ির অবস্থা ফেরাতে যেতে চায় লন্ডন। প্রাণের থেকে প্রিয় প্রেমিকার শখ পূরণ করতে সব বাধা অতিক্রম করে প্রেমিকাকে বিদেশে পৌঁছে দেয় প্রেমিক হার্ডি। তবে আইনের মারপ্যাচে পড়ে প্রেমিক প্রেমিকার মধ্যে তৈরি হয় দীর্ঘ 25 বছরের দূরত্ব। যে দূরত্ব তাদের সম্পর্ক শেষ অবধি কোথায় নিয়ে গিয়ে পৌঁছায় সেটাই দেখব আজকের মুভি ডাঙ্কির এক্সপ্লেনেশনে। মুভিটি সত্য ঘটনার উপরে আধারিত। কথা দিলাম মুভির ক্লাইম্যাক্সে চোখে জল আসতে বাধ্য। তাহলে চলো দেরি না করে এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই লন্ডনের একটি হাসপাতাল দেখানো হয়, যেখানে আমরা মান্নু নামের একজন বৃদ্ধাকে বেডে শুয়ে থাকতে দেখি। মূলত এই হলো আমাদের কাহিনীর নায়িকা। মান্নু বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে হাসপাতাল থেকে পালিয়ে এসে পাটেল নামক এক উকিলের সাথে দেখা করে এবং বলে, আমার ভিসার কি ব্যবস্থা হলো। পাটেল মান্নুকে সঙ্গে করে নিয়ে বাইরে যায়। পাটেল মান্নুকে বলে, ইন্ডিয়া বাদে যে কোনো দেশের ভিসা বানিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে ইন্ডিয়াতে পাঠানো সম্ভব নয়, কারণ যা কীর্তি তুমি করে রেখেছো তাতে তোমার ইন্ডিয়া ফেরত যাওয়া চাপের আছে। মান্নু যে কোনো শর্তে নিজের দেশ ইন্ডিয়াতেই ফেরত যেতে চায়। পাটেল বলে, ইন্ডিয়ার ভিসা তোমাকে কেউ দিতে পারবে না। মান্নু তখন বলে, একজন আছে যে তাকে ইন্ডিয়ায় পাঠাতে পারে, আর সে হলো হার্ডি। পাটেল বলে, সেই পাগল সৈনিক 25 বছর আগে যার সাথে কোর্টে দেখা হয়েছিল তার কথা বলছো? মান্নু বলে, হ্যাঁ তার কথাই বলছি। যদি পারো তাহলে অন্তত তার নাম্বারটা আমাকে খুঁজে দাও। কাহিনী গিয়ে পৌঁছায় পাঞ্জাবে। পাঞ্জাবের অন্তর্গত লালটু নামক একটি গ্রামে প্রত্যেক বছর বয়স্কদের একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই কম্পিটিশনে আমরা বৃদ্ধ হার্ডিকে দেখতে পাই। হার্ডির ফোন জমা ছিল গুলাটির কাছে। গুলাটি ছিল একজন নামকরা ইংলিশ টিচার। হার্ডির ফোনে লন্ডন থেকে একটি ফোন আসে। গুলাটি তখন জোরে জোরে চিৎকার করে হার্ডিকে বলে, লন্ডন থেকে মান্নু ফোন করেছে। কিন্তু হার্ডি তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। গুলাটি স্যার তখন মাইক নিয়ে বলে ওঠে, লন্ডন থেকে মান্নু ফোন করেছে। এই নাম শুনতেই হার্ডি দৌড় প্রতিযোগিতা থামিয়ে দেয়। দৌড়ে এসে ফোনটা নিয়ে হার্ডি মান্নুকে ডেকে ওঠে। 25 বছর পরে হার্ডির গলা শুনে মান্নু একটু ইমোশনাল হয়ে যায়। মান্নু হার্ডিকে বলে, দুবাইয়ে এসে আমার সাথে দেখা করতে পারবে? হার্ডি বলে, বুড়ো বয়সে আর বাঁশ খেতে চায় না। মান্নু বলে, কেন, বউকে ভয় পাচ্ছ? তাকে গিয়ে বলো তোমার পুরনো প্রেমিকা আবারও ঝামেলায় পড়েছে। হার্ডি বলে, আবার কোন ঝামেলায় পড়েছ? মান্নু বলে, একবার দুবাইয়ে এসো, তারপরে সব বলবো। এই বলে সে ফোনটা রেখে দেয়। মান্নু তখন পাটেলকে বলে দুবাইয়ের আরো 3টে ভিসা রেডি করার জন্য। পাটেল বলে, বাকি 2জনকে? এই বাকি 2জনের একজন হলো বার্লি, যে এখানে কাজ করত, কিন্তু নিজের দেশে ফিরে যাওয়ার জন্য সে তার দোকান বিক্রি করে দেয়। অপরজন হলো বুব্বু, সে একটি হোটেলে জব করত, সেও তার দেশে ফিরে যাওয়ার জন্য জবটা এক কথায় ছেড়ে দেয়। কিন্তু তাদের 3জনেরই ওই একই সমস্যা, তাদের কারোরই ইন্ডিয়া যাওয়ার ভিসা নেই। কিন্তু কেন, সেই কারণটাই আস্তে আস্তে আমরা জানতে পারবো। এরপরে মান্নু, বার্লি এবং বুব্বু দুবাইয়ের ভিসা নিয়ে প্লেনে উঠে যায়। এই 3জন চলেছে হার্ডির সাথে দেখা করতে, কারণ তাদের পুরোপুরি বিশ্বাস ছিল হার্ডি যে কোনো উপায়ে তাদের ইন্ডিয়া ফেরত নিয়েই যাবে। প্লেনে উঠে এই 3জন বলে ওঠে, আজ ইন্ডিয়া ফিরে যেতে যতটা মরিয়া হয়ে উঠেছি, 25 বছর আগে লন্ডনে আসার জন্য ঠিক ততটাই আমরা পাগল ছিলাম। কাহিনী গিয়ে পৌঁছায় 25 বছর আগে। আমরা দেখি তখন তাদের এই 3জনের বয়স খুবই কম ছিল, আর এদের প্রত্যেকের জীবনের সমস্যাও ছিল আলাদা আলাদা। মান্নুর বাড়ির পরিস্থিতি এতটাই সঙ্গীন ছিল যে পয়সার জন্য তার বাড়ি বন্ধক রাখা হয়। মান্নু একটি হোটেলে রুটি, পরোটা, তরকারি বিক্রি করে যৎসামান্য যেটুকু টাকা পেত সেটা দিয়েই সংসার চালাতো। অন্যদিকে বুব্বু একটি কাপড়ের দোকানে কাজ করত, কিন্তু সে একটাও কাস্টমারকে শাড়ি দেখিয়ে বিক্রি করে উঠতে পারতো না, যে কারণে দোকান থেকে তাকে লাথ মেরে বের করে দেওয়া হয়। বুবুর মা একটি সিকিউরিটি গার্ডের কাজ করে সংসার চালাতো। অন্যদিকে বার্লি একটি সেলুনে চুল কাটার কাজ করত, যে কাজে সে নিজেও খুব একটা খুশি ছিল না। সেই সময় একটি বিষয় প্রচলিত ছিল, যারা বিদেশে থাকতো তাদেরই একমাত্র বাড়ি, গাড়ি সবকিছু আছে, তাই তাদের মাথায় বিদেশ যাওয়ার ভূত চাপে। তারা 3জনেই একটি দালালের সাথে কথা বলে এবং জানায় যে তারা লন্ডনে যেতে চায়, কিন্তু তাদের 3জনের কাছে না আছে কোনো ব্যাংক ব্যালেন্স এবং না আছে
জমিজমা এবং তার উপরেও নেই কোনো ডিগ্রি। কিন্তু দালালটি বলে, আরে ওইসবের কোনো প্রয়োজন নেই, ওইসব আমিই ব্যবস্থা করে দেব। এবার দালাল তাদের থেকে 1.5 লক্ষ করে টাকা চায়। কাহিনীর পরবর্তীতে আমরা হার্ডিকে দেখতে পাই যে ট্রেনে করে নিজের গ্রাম পাঠানপুর থেকে এই লালটু গ্রামে এসেছিল। পাঠানপুরেই মূলত হার্ডির বাড়ি। এখানে সে মহেন্দ্র নামক এক ভাইকে খুঁজতে এসেছে। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে হার্ডি মহেন্দ্রর বাড়িতে আসে। মহেন্দ্র হলো মান্নুর বড় ভাই। হার্ডি মহেন্দ্রর বাড়িতে এসেছে তার একটি জিনিস ফেরত দিতে। হার্ডি পেশায় ছিল একজন সৈনিক। 1 বছর আগে যুদ্ধ চলাকালীন হার্ডির গুলি লাগে। তখন মহেন্দ্র তাকে বাঁচাতে তাকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিল। মহেন্দ্র হার্ডির প্রাণ বাঁচিয়েছিল, আর শুধুমাত্র তাই নয়, সেখানে থেকেই সে হার্ডির সেবা যত্ন করেছে। মাঝে মধ্যে মহেন্দ্রকে টেপ রেকর্ডারে গানও শুনিয়েছে। মূলত সেই টেপ রেকর্ডার মহেন্দ্রর পরিবারের হাতে তুলে দিতেই সে সেখানে এসেছিল। হার্ডি টেপ রেকর্ডার মহেন্দ্রর বাবার হাতে দিতেই মহেন্দ্রর পরিবারের লোকজনের চেহারা খুব মলিন হয়ে যায়। মান্নু তখন জানায়, মহেন্দ্র যখন হার্ডি ট্রিটমেন্ট করে পাঠানপুর থেকে ফিরে আসছিল তখনই তার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউই ছিল না, যে কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই সংবাদ শুনে হার্ডি খুবই দুঃখ পায়। মান্নু হার্ডিকে জানায় যে তাদের বাড়ি এখন এখানকার এক অভিজাত ব্যক্তি বিড়লাদের নামে হয়ে গেছে। তাদের নেমপ্লেট সরিয়ে বাড়িতে বিড়লাদের নেমপ্লেট লাগানো হয়েছে। মহেন্দ্র নতুন ব্যবসার জন্য বিড়লাদের কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল, কিন্তু সেই টাকা শোধ করার আগেই মহেন্দ্রর মৃত্যু হয়ে যায়। আর মূলত সেই টাকার জন্যই বিড়লারা এই বাড়ি জোরপূর্বক দখল নিয়েছে। বিড়লা সেই টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নিয়ে যেতে বলেছে। আর সেই দিন থেকেই মান্নুর জীবনের একটাই জেদ এবং একটাই লক্ষ্য যে সে নিজে টাকা কামাবে, আর একদিন সব টাকা বিড়লার মুখে ছুরি মেরে তাদের বাড়ি নিজের নামে করবে। আর এই টাকা কামানোর জন্যই সে লন্ডনে যেতে চায়, এটাই তার একমাত্র লক্ষ্য। হার্ডি নিজে থেকেই একরকম দায়বদ্ধতায় আবদ্ধ হয়ে পড়ে। মহেন্দ্র তাকে নতুন জীবন দান করেছিল, তাই তার পরিবারের প্রতি তার একটা দায়বদ্ধতা চলে আসে। এই জন্য হার্ডি মান্নুকে কথা দেয় যে সে তাকে লন্ডন যেতে সাহায্য করবে এবং তারপরেই সে তার বাড়ি ফিরে যাবে। পরের দৃশ্যে দেখি তারা 3 জন যে দালালকে টাকা দিয়েছিল লন্ডন যাওয়ার জন্য, সেই দালাল তাদের টাকা পয়সা সহ আরও অনেকের টাকা নিয়ে ভেগে গেছে। আসলে তারা এক ভুয়ো দালালের পাল্লায় পড়েছিল। এখন তাদের কি উপায়? প্রত্যেকেই তাদের অনেক কষ্টের জমানো টাকা দালালকে দিয়েছিল। বুবু তার মায়ের সামনে যেতে ভয় পাচ্ছিল, কারণ সে তার মায়ের কষ্টের জমানো 1.5 লক্ষ টাকা এখানে জমা করেছিল। তাই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হার্ডি বুবুকে আশ্বস্ত করে বলে, আমি সব কিছু ম্যানেজ করে নেব, সব কিছু সামলে নেব। বুবুর মা ওইদিকে তার টাকা চলে যাওয়ার বিষয়টা জানতে পেরেছিল, যে কারণে তিনি কান্নায় ভেঙে পড়েন। হার্ডি বুদ্ধি লাগিয়ে বিষয়টি ম্যানেজ করে ফেলে। মা ছেলেকে চিরতরে হারানোর ভয়ে ছেলেকে ক্ষমা করে দেয়। তবে এত কিছুর পরেও 3 বন্ধুর মাথা থেকে বিদেশ যাবার ভূত কোনোভাবেই নামছিল না। তারা বলে, গরিব হয়ে জন্মেছে ঠিক কথা, কিন্তু কোনোভাবেই গরিব হয়ে মরতে চায় না। হার্ডি বলে, আমি মান্নুকে কথা দিয়েছি তাকে ইংল্যান্ডে পাঠাবো, তোমাদের 2 জনকেও তার সাথেই পাঠাবো, কথা দিলাম। হার্ডি বলে, ইংরেজিতে আইএসসির একটা এক্সাম হয়, সেই এক্সামে পাশ করতে পারলেই সহজেই স্টুডেন্ট ভিসা নিয়ে ইংল্যান্ড চলে যেতে পারবে। তাই তোমরা কোনো ভালো ইংলিশ টিচার নেওয়ার ব্যবস্থা করো, যার কাছে সহজেই ইংলিশের কোচিং নিতে পারবে। তো তারা ইংলিশ প্রশিক্ষণের জন্য গুলাটি স্যারের শরণাপন্ন হয়। তার পড়ানোর স্টাইল ছিল খুবই মজাদার, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট খুব মজার ছলে বিষয়গুলো অবগত করত। এখানেই আমরা আরও এক ছেলেকে দেখি, যার নাম ছিল সুখী। সুখীকে 3 মাসের মধ্যেই ইংলিশ শিখে লন্ডনে যেতে হবে, কিন্তু গুলাটি স্যার যেভাবে একটা একটা করে ওয়ার্ড পড়াচ্ছিল, তাতে এইভাবে পড়তে থাকলে ইংলিশ শিখতে শিখতে বছরের পর বছর লেগে যাবে। এই জন্য সুখী রেগে মেগে ক্লাস ছেড়ে বেরিয়ে যায়। তবে 3 মাসের মধ্যে সুখীকে লন্ডন কেন যেতে হবে? এখানে সুখী জানায় যে জেসি নামক এক মেয়ের সাথে তার প্রেম ছিল, তার সাথে তার বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা লন্ডনের এক এনআরআইয়ের সাথে তার বিয়ে দিয়ে তাকে লন্ডন পাঠিয়ে দেয়। সুখী পরবর্তীতে খবর নিয়ে জানতে পারে যে সেই এনআরআই ছেলে বিয়ের পরে জেসির ওপরে অনেক মারধর করত। তাই জেসি লন্ডন থেকে সুখীকে একটি চিঠি লিখেছিল যে সে যেন লন্ডনে এসে ওই এনআরআই স্বামীর হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এর জন্য সুখীর হাতে সময় ছিল মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে সুখী তাকে উদ্ধার না করলে সে আত্মহত্যা
করবে। এসব ঘটনা শুনে হার্ডিও খুব ইমোশনাল হয়ে যায়। তো এই কাজের জন্য ইংলিশ তো তাদের জানতেই হবে, যে কারণে ইংলিশ ভাষাটি আরও ভালোভাবে আয়ত্ত করার জন্য সবাই মিলে ক্লাস করার পাশাপাশি ইংলিশ মুভি দেখতে শুরু করে। মুভির দৃশ্য দেখে নস্টালজিক হয়ে মান্নু হার্ডিকে বলে, এমন সুন্দর জায়গায় কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে তাহলে কি সেই মেয়ে প্রেমিক ছেলেটির ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? এই জায়গায় আমরা দেখি যে হার্ডি মনে মনে মান্নুকে কখন যেন ভালোবেসে ফেলেছে। যাই হোক, হার্ডি এদিকে বিদেশ যাওয়ার জন্য ইংলিশ পরীক্ষায় পাশ করার জন্য এক অভিনব পন্থা বের করে। হার্ডি শেখায় প্রত্যেক টপিকের একটা করে ফরম্যাট শিখলেই হবে, শুধু টপিক ওয়াইজ নামটা বদলে দিলেই হবে। এই আইডিয়াটা গুলাটি স্যারেরও খুব পছন্দ হয়ে যায়। মৌখিক পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন, শুধুমাত্র টপিকের নাম চেঞ্জ করলেই সেগুলো সব পারা যাবে। এরপরে তারা সকলে মিলেই মৌখিক ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়। প্রত্যেককেই ইংলিশের ওপরে ইন্টারভিউ দিতে হয়। হার্ডির দেওয়া ওই পদ্ধতিটা বার্লির ক্ষেত্রে কাজে লেগে যায়। বার্লিকে প্রশ্ন করা হলে সে শুধুমাত্র টপিক চেঞ্জ করে সেই ফরম্যাট গড়গড় করে বলতে থাকে। তবে বাকি সকলের ক্ষেত্রে প্রশ্নের ধরন হয় সম্পূর্ণ আলাদা। তাদের ইংলিশ ওয়ার্ডের মিনিং বলতে বলা হয়, সেই সঙ্গে অন্য ফরম্যাটের নানা প্রশ্ন করা হয়, যার জন্য তারা সঠিকভাবে উত্তর দিয়ে উঠতে পারে না। ইন্টারভিউ শেষে রেজাল্ট বোর্ডে রেজাল্ট টাঙিয়ে দেওয়া হয়। এই বন্ধুদের মধ্যে একমাত্র বার্লি পরীক্ষায় পাশ করে গিয়েছিল, যেটা সে নিজেও বিশ্বাস করে উঠতে পারছিল না। আনন্দে আবেগ হারিয়ে সে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়, কারণ তার লন্ডন যাওয়ার টিকিট পাকা হয়ে গেছিল। তবে হার্ডি, মান্নু সহ বাকিরা ফেল করেছিল। এই ঘটনায় সবথেকে বেশি ভেঙে পড়ে সুখী। অন্যদিকে বার্লি যেহেতু পরীক্ষায় পাশ করে গেছে, তাই গুলাটি স্যার তার কোচিং সেন্টারের প্রমোশনের জন্য ফুলের মালা এবং রিপোর্টার নিয়ে এসে বার্লির সামনে দাঁড়িয়ে তার ইন্টারভিউ দিতে শুরু করে। তিনি বুক ফুলে বলেন যে তার কোচিং সেন্টার থেকে 90% স্টুডেন্ট পাশ করে লন্ডন যাচ্ছে। তখন সুখী তার মেজাজ হারিয়ে গুলাটি শার্টের কলার ধরে বলে ওঠে, 90% স্টুডেন্ট পাশ করেছে না ফেল করেছে? এই বলেই সে ক্যামেরা কেড়ে নিয়ে বলে, এই দেখুন, আমি ফেল করেছি, মান্নু ফেল করেছে, হার্ডিও ফেল করেছে, তাই আমরা কেউই লন্ডন যেতে পারছি না। আর উনি মিথ্যা ভিডিও বানিয়ে আমাদের জীবন নিয়ে খেলছেন, আমাদের দেখিয়ে ব্যবসা করে যাচ্ছেন। সুখী অনেক রাগারাগি করে, কিন্তু হার্ডি এসে তাকে শান্ত করে। হার্ডি বলে যে কোনো মূল্যে লন্ডনে গিয়ে তার প্রেমিকার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলানোর দায়িত্ব হার্ডির। এটা শুনে সুখী কিছুটা শান্ত হয়, তবে সুখীর সেই কথাগুলো অন্তরে ঘা দিয়ে যায় গুলাটির। যাই হোক, বার্লি ভিসা পেয়ে লন্ডনে চলে যায়। 2 দিন পরে গুলাটি স্যার অনেক অনুতপ্ত হয়ে সুখীর কাছে এসে তার কাছে ক্ষমা চায় এবং বলে, তোমাকে লন্ডন পাঠানোর সমস্ত ব্যবস্থা আমি করেছি, তবে সেটা অবৈধ উপায়ে। পরীক্ষা ছাড়া এখন কোনোভাবেই সে বৈধভাবে লন্ডন যেতে পারবে না। গুলাটি জানায়, অবৈধভাবে সুখীকে লন্ডনে পাঠানোর সমস্ত খরচাও তিনিই বহন করেছেন। এটা শুনে সুখী খুব খুশি হয়ে যায়, কারণ অবশেষে সে তার প্রেমিকার কাছে যেতে পারবে। আর এই অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার নামই হলো ডাঙ্কি। ডাঙ্কি করে তাদের বিদেশে যেতে হবে। ঠিক তখনই লন্ডন থেকে বার্লি ফোন করে। সুখী ফোন ধরতেই বার্লি জানায়, আমি এখানে আসার আগেই জেসি জানতে পেরে গিয়েছিল তুমি পরীক্ষায় পাশ করতে পারোনি, যে কারণে সে তার স্বামীর অত্যাচার সহ্য করবে না ঠিক করে আত্মহত্যা করেছে। এই খবর শুনে সুখীর পায়ের তলার মাটি যেন সরে যায়। সে জেসিকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত, যে কারণে সে ঠিক করে যে জেসিকে ছাড়া সে এই পৃথিবীতে আর একটা মুহূর্তও বেঁচে থাকবে না। সুখী এক মুহূর্ত দেরি না করে জনসম্মুখে আত্মহত্যা করে। মান্নু এবং হার্ডির সামনেই সুখী খুব খারাপভাবে শেষ হয়ে যায়। চোখের সামনে প্রিয় বন্ধুর মৃত্যুতে হার্ডি খুব ভেঙে যায়। অবশেষে সকলে মিলে সুখীর অন্তিম ক্রিয়া সম্পন্ন করে। এই জায়গায় হার্ডির মনে জন্মায় বিদ্রোহ। সে বলে, লন্ডন যেতে হলে আমাদের এত পড়াশোনা করতে হবে কেন? ইংরেজরা যখন আমাদের এখানে এসেছিল, আমাদের এত বছর শাসন করে গেছে, কই আমরা তো তাদের হিন্দি বা এখানকার ভাষা শিখতে বাধ্য করিনি, তাহলে আমাদেরই বা ইংলিশ শিখতে হবে কেন? হার্ডি মান্নু এবং বুকবুকে কথা দেয় যে সে তাদের লন্ডনে নিয়ে যাবে, আর সেটাও অবৈধ উপায়ে। তাছাড়া এই মুহূর্তে আর অন্য কোনো উপায় বেঁচে নেই। অবশেষে হার্ডি মান্নু এবং বুবুকে নিয়ে অবৈধভাবে লন্ডন যাওয়ার যাত্রা শুরু করে দেয়। যাত্রাপথে তাদের সঙ্গে সঙ্গ নেয় আরও অনেকজন ভারতীয়। এই গন্তব্যে পৌঁছাতে তাদের জঙ্গল এমনকি সমুদ্র পথ অতিক্রম করতে হতো।
তবে সমুদ্রপথে যাওয়ার সময় তাদের প্রত্যেককে ওয়াচ টাওয়ারের চোখ এড়িয়ে জলের নিচে ডুব দিয়ে আনা হলে একটি নলের মাধ্যমে শ্বাস নিয়ে সারা রাত যেতে হয়। সকালবেলায় তারা নদীর ওই পারে পাকিস্তানে এসে পৌঁছায়। এত দীর্ঘ পথ অতিক্রম করতে তাদের শরীরে নানান সমস্যাও শুরু হয়ে যায়, কিন্তু এখানে থামলে তো হবে না, তাই তারা আবারও যাত্রা শুরু করে। অবশেষে পাকিস্তান আফগানিস্তান পেরিয়ে ইরানে পৌঁছাতে তাদের 2 মাস সময় লেগে যায়। এই পর্যায়ে তাদের যাত্রা আরও কঠিন হয়ে দাঁড়ায়। দীর্ঘ মরুভূমি পেরিয়ে তাদের টার্কি যাওয়ার ট্রেন ধরতে হবে। মরুভূমি পাড়ি হতে তাদের আরও 2 দিন লেগে যাবে। তারা যখন অতি সন্তর্পণে মরুভূমি পার হচ্ছিল, তখনই ইরানের সৈনিকরা পেট্রোলিং করাকালীন তাদের ধরে ফেলে। আর্মিরা কাছে আসতে বুঝতে পারে এরা বেআইনিভাবে বর্ডার ক্রস করেছে। আর্মি অফিসার তাদের 3 জনকে দৌড়ে পালাতে বলে। সেই কথা মতো হার্ডিদের সঙ্গে আসা সেই 3 জন দৌড়ে পালিয়ে যায় এবং হার্ডিদের আটকে রাখা হয়। ওই 3 জন যখন পালাচ্ছিল, তখন আর্মি অফিসাররা দূর থেকে বন্দুক টার্গেট করে এক এক করে তাদের 3 জনকেই মেরে ফেলে। অন্যদিকে হার্ডি, বুবু এবং মান্নু হাঁটু গেড়ে নত স্বীকার করে নেয়। এরই মধ্যে এক আর্মি অফিসারের নজর পড়ে মান্নুর উপরে। মান্নুকে ভোগ করার লালসা জন্মায় তার মধ্যে, তাই হার্ডিকে অর্ডার করে মান্নুকে তাঁবুর ভিতরে নিয়ে যাওয়ার জন্য। হার্ডি তখন নিরুপায় হয়ে মান্নুকে টানতে টানতে তাঁবুর ভিতরে নিয়ে যায়। এরপরে আর্মি অফিসার তাঁবুর ভিতরে এসে মান্নুকে ধর্ষণ করার চেষ্টা করে। তখন হার্ডি এসে সেই অফিসারের মুখ চেপে ধরে তাকে বেধড়ক মারতে থাকে, যাতে বাইরে অবধি শব্দ না যায়। হার্ডি সেই অফিসারকে একসময় নিঃশব্দে মেরে ফেলে আর মান্নুকে একদম চুপ থাকতে বলে। এরপরে সেই আর্মি অফিসারকে চেয়ারে বসিয়ে একটি সিগারেট ধরিয়ে দেয়, যাতে বাইরে থাকা অফিসারটি বুঝতে না পারে যে সেই অফিসার মারা গেছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে হার্ডি তাঁবুর পর্দা সরিয়ে সেই মৃত অফিসারের মাথায় বন্দুক তাক করে। হার্ডি বুবুর মাথা থেকে বন্দুক সরাতে বলে। এটাতে সেই অফিসার একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝে ওঠার আগেই হার্ডি তার মাথায় শুট করে তাকে মেরে ফেলে। হার্ডি যে কত বড় সৈনিক ছিল এই নিশানায় তার প্রমাণ। 3 জন তুর্কি আর্মিকে মেরে হার্ডি মান্নু এবং বুবুকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তাদের যে 3 জন সহযাত্রী এই অফিসারদের হাতে মারা পড়েছিল, সেই জায়গা ত্যাগের আগে হার্ডি তাদের লাশ দাহ করার ব্যবস্থা করে। কাহিনী চলে যায় পরের দিন সকালে। আমরা দেখি এই 3 জন অবশেষে টার্কির ট্রেন ধরেছে। আমরা দেখি মান্নু খুব উদাস হয়ে বসে থাকে। ইন্ডিয়া থেকে লন্ডন যাওয়ার এই পথে তাকে যে কঠিন বাস্তবতা দেখতে হচ্ছিল, সেগুলো সে স্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু হার্ডি তাদের সান্ত্বনা দেয় এবং সাহস দিয়ে বলে সে নিজের দায়িত্বে তাদের লন্ডনে পৌঁছে দেবেই। এই কথাগুলো শুনে হার্ডিকে জড়িয়ে ধরে মান্নু এবং বলে, আমাদের জন্য তুমি এত ঝামেলা কেন বহন করছো? আমরা তো তোমার নিজের রক্তের কেউ নই। এই জায়গায় হার্ডি মান্নুর কাছে তার মনের কথা প্রকাশ করে। সে জানায় প্রথমবার দেখার পরেই সে মান্নুকে কখন যেন ভালোবেসে ফেলেছিল। সে যা করছে সবই তার ভালোবাসার মানুষটির সুখের জন্য। মান্নু কেঁদে কেঁদে বলে, তাহলে এই কথা তুমি আগে কেন বলনি? হার্ডি বলে, কারণ তুমি বলেছিলে সর্বদা লন্ডন যাওয়ার প্ল্যানের উপরেই ফোকাস করতে। হার্ডি এটা বলে, তোমাকে লন্ডনে পৌঁছে দেওয়ার পরে শুধুমাত্র প্রেমের দিকেই ফোকাস করব। এই কথা শুনে মান্নু খুশিতে তাকে জড়িয়ে ধরে। আর এই জায়গায় হার্ডিও খুব ইমোশনাল হয়ে যায়। দুজনের চোখের জল প্রমাণ দেয় তারা একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। হার্ডি তাদের লন্ডনে পৌঁছে দিতে একের পর এক কষ্ট করে যায়। এতটা রাস্তা আসার পরে তারা ইংল্যান্ডে পৌঁছানোর জন্য জাহাজের কন্টেনারের মধ্যে লুকিয়ে আশ্রয় নেয়। 7 থেকে 8 দিন এই কন্টেনারের মধ্যেই তাদের লুকিয়ে থাকতে হয়। একসময় জাহাজ পৌঁছে যায় ইংল্যান্ডে। জাহাজের কর্মীরা তাদের ইংল্যান্ডের ভূমিতে ছেড়ে দেয় এবং দ্রুত দৌড়ে পালিয়ে যেতে বলে। তারা 3 জনেই দৌড় লাগায়। রাস্তায় তাদের এক মহিলার সাথে দেখা হয়। হার্ডি ইশারায় জিজ্ঞাসা করে, এটা কি ইংল্যান্ডের মাটি? মহিলা জানায় হ্যাঁ। এটা শুনে তারা তো খুশিতে পাগল হয়ে ওঠে। ফাইনালি তারা লন্ডনে পৌঁছে গেছে। লন্ডন এবং ইংল্যান্ড এই দুটো জায়গাকে আলাদা দেশ ভেবে ভুল করবেন না। লন্ডন হলো ইংল্যান্ডের রাজধানী। অবশেষে তারা শহরের মধ্যে এসে সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারের সামনে এসে দাঁড়ায়। এবার তখনই মান্নু ইংল্যান্ডের রাস্তায় তাদের বন্ধু বার্লির মতো এক ব্যক্তিকে স্ট্যাচু সেজে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এই মূর্তির সামনে সবাই টাকা ভিক্ষা দিয়ে যাচ্ছিল, তবে সে কোনো মূর্তি নয়, সে সত্যি সত্যিই তাদের বন্ধু বার্লি ছিল। দীর্ঘ সময় পরে বন্ধুদের দেখে বার্লি হার্ডিকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে।
তারপরে সে তার বন্ধুদের তার আস্তানায় নিয়ে যায়, যেখানে একটি রুমে অনেক সংখ্যক মানুষ গাদাগাদি করে বসবাস করত। এখানে থাকা সবাই অবৈধভাবে লন্ডনে এসেছে। বার্লি এটাও জানায় যে তাকে যে স্টুডেন্ট ভিসায় এখানে পাঠানো হয়েছিল ওই নামে এখানে কোনো কলেজই নেই, সেটাও আসলে একটি ভুয়ো কলেজ ছিল। তাই তারা সব সময় পুলিশের ভয়ে লুকিয়ে থাকে। পুলিশ যে কোনো সময় তাদের ধরে ফেলতে পারে। যে স্বপ্ন নিয়ে তারা লন্ডনে এসেছিল এটা সেই লন্ডন নয়। এখানে তারা বহু কষ্টে দিন কাটাচ্ছে। এখানে তাদের টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে ড্রেন পরিষ্কারের মতো নানান কঠিন কাজের মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করতে হয়। তবে তারা কখনোই তাদের পরিবারের মানুষজনদের এই বিষয়টি জানায়নি, কারণ বাড়ির লোকজন যখন এসব জানবে তারা খুব কষ্ট পাবে। মাসে 600 টাকা রোজগার করলে 100 টাকা নিজের জন্য রেখে বাকি 500 টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। একটাই অন্তত আশা আছে তাদের পরিবারের মানুষগুলো যেন ভালো থাকে। এবার সেই রাতেই পুলিশ তাদের আস্তানার খোঁজ পেয়ে সেখানে রেড করে। তবে তারা পুলিশের আসার খবর পেয়েই পুলিশ ধরে ফেলার আগেই সেখান থেকে পালিয়ে যায়। সকাল হলে দেখা যায় তারা একটি কবরস্থানে রাতে আশ্রয় নিয়েছিল। ডাঙ্কি করে আসা মানুষজনের এমন রিস্কি জীবন দেখে হার্ডি আর এক মুহূর্ত লন্ডনে থাকতেই চায় না। সে ইন্ডিয়ায় ফিরে যেতে চায়। এখানে অসুস্থ হলে না যেতে পারবে ডাক্তারের কাছে, আর বিপদে পড়লে না পারবে যেতে পুলিশের কাছে, কারণ তাদের কাছে ভিসা নেই। সুতরাং পুলিশ তাদের ধরেই ফেলবে। তাই এখানে কোনো মতেই থাকা যাবে না। কিন্তু মান্নু বলে, জীবনের এতটা ঝুঁকি নিয়ে এখানে এসেছিলাম কি ফিরে যাওয়ার জন্য? হার্ডি বলে, এখানে থাকার কি কোনো কারণ আছে? কিন্তু মান্নু খুব বিনয়ী হয়ে প্রেমিকের কাছে আবদার করে আর বলে, অন্তত আমার জন্য এখানে থেকে যাও। প্রেমিকার মিষ্টি কথা ফেলতে না পেরে হার্ডিও সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে তারা পাটেল নামক সেই উকিলকে খুঁজে বের করে, যাতে করে কোনোভাবে তারা লন্ডনে থাকার বৈধতা পেতে পারে। পাটেল তখন 3টে উপায়ের কথা বলে দেয়। তবে প্রথম উপায়টি তাদের কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। দ্বিতীয় উপায় হলো ব্রিটিশ সরকারের কাছে আশ্রয়ের জন্য আবেদন জানানো। উকিল বলে সে তাদের হয়ে মিথ্যা একটা কেস সাজাবে যে তারা ইন্ডিয়ায় কোনো একটা বিষয় নিয়ে ন্যায়ের পক্ষে লড়েছিল বলে ইন্ডিয়ান সরকার তাদের মেরে ফেলতে পারে, আর এই কাজে তাদের মৃত বন্ধু সুখীকেও কাজে লাগানো হবে। বলা হবে যে সেও ন্যায়ের জন্য লড়তে গিয়েছিল বলেই তাকে পুড়িয়ে মারা হয়েছে, তাহলেই কাজ হয়ে যাবে। কিন্তু হার্ডি এটা মেনে নিতে রাজি হয় না। নিজের দেশের বিরুদ্ধে সে এত বড় মিথ্যা কথা বলতেই পারবে না, আর যা কিছু হয়ে যাক না কেন দেশের সাথে সে বেইমানি করতে পারবে না। আসলে সে তো একজন সৈনিক ছিল, সৈনিক হয়ে দেশের সাথে বেইমানি কি করে করবে? তবে পাটেল বলে বৈধতা পেতে এতটুকু তো করতেই হবে। অন্যদিকে মান্নুর জন্য তৃতীয় উপায় হলো এখানকার কোনো একজনকে বিয়ে করে ফেলা। 2 বছর পরে ডিভোর্স দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। তবে টেনশনের কোনো বিষয় নেই, তার সাথে মান্নুকে থাকতে হবে না। সেই ছেলেকেও পাটেল ঠিক করে নিয়েছিল, তাকে কিছু টাকা দিয়ে দিলেই হবে। মান্নুর বৈধতার জন্য চার্চে গিয়ে সেই ভাড়া করা ব্রিটিশ ছেলেটির সাথে তার বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ে সম্পন্ন করতে দুইজনকে লিপ কিস করা বাধ্যতামূলক ছিল, কিন্তু মান্নু তাতে রাজি হয় না। ব্রিটিশ ছেলেটি অমনি জোর করে লিপ কিস করতে যায়, তখনই হার্ডি এসে তাকে মারধর করে। তাদের মারামারি দেখে ফাদার বুঝে যায় এখানে কোনো একটা ঝামেলা আছে, তাই সে দ্রুত পুলিশকে ফোন করে বিষয়টা ইনফর্ম করে। আর পুলিশ তৎক্ষণাৎ সেখানে এসে তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করে লকআপে ঢুকিয়ে দেয়। পাটেল আবারও এখানে আসে তাদের ছাড়ানোর ব্যবস্থা করতে। পাটেল বলে, কোর্টের জাজের সামনে বলতে হবে যে ইন্ডিয়ায় আমাদের জীবনের ঝুঁকি রয়েছে, তাই এখানে আমাদের আশ্রয় দরকার। এই কথাটা বলে দিলেই 100% কাজ হয়ে যাবে। এরপরে তাদের কোর্টে জাজের সামনে হাজির করা হয়। জাজ হার্ডিকে জিজ্ঞাসা করে, আপনার দেশে কি প্রাণের ঝুঁকি রয়েছে? এই জন্যই কি আপনারা এখানে আশ্রয় চান? কিন্তু হার্ডি ছিল একজন সৈনিক, সে নিজের দেশকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত, তাই সে দেশের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলে না। হার্ডি লন্ডনে আসার সমস্ত কারণ সেই প্রথম থেকে শেষ অবধি বলতে শুরু করে দেয়। সেই সঙ্গে সুখীর কথা বলতে গিয়ে সে কেঁদে ওঠে। সমস্ত কথা শুনে জাজ নিজেও খুব ইমোশনাল হয়ে যায়। জাজ তখন বলে, আমি শুধুমাত্র এতটুকু আপনার জন্য করতে পারি যে যদি আপনি স্বীকার করেন যে আপনার দেশে আপনার প্রাণের ঝুঁকি রয়েছে, তবেই আমি এই দেশে আপনাদের থাকার ব্যবস্থা করতে পারবো। কিন্তু হার্ডি এটা কোনোভাবেই স্বীকার করে না। নিজের দেশের নামে এত বড় অপবাদ সে কোনোভাবেই দেবে না।
তাই জাজ হার্ডিকে ইন্ডিয়ায় ফেরত যাওয়ার নির্দেশ দেয়। লন্ডনে থাকার অনুমতি তাকে দেওয়া হয় না। জাজ এবার মান্নু এবং বার্লি আর বুব্বুকে বলে, যদি আপনারা লন্ডনে থাকতে চান তাহলে আপনাদের স্বীকার করতে হবে আপনাদের দেশে আপনাদের প্রাণের ঝুঁকি রয়েছে, তাই এখানে আশ্রয় নিতে চান। মান্নু নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে স্বীকার করে নেয় যে ইন্ডিয়াতে তাদের প্রাণের ঝুঁকি রয়েছে, তাই এখানে তারা আশ্রয় চায়। এই বিষয়টা হার্ডির কাছে অপ্রত্যাশিত ছিল। হার্ডিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে, তখন মান্নু দৌড়ে এসে হার্ডিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে শুরু করে দেয়। মান্নু বলে, তোমার কথা আমার ভীষণ মনে পড়বে, নিজের খেয়াল রেখো। হার্ডি কোনো কথা না বলে পুলিশের গাড়িতে চলে যায়। আর প্রেমিকের সাথে বিচ্ছেদের কারণে মান্নু কান্নায় ভেঙে পড়ে। হার্ডিকে ইন্ডিয়ার বিমানে করে ইন্ডিয়ায় পাঠানো হয়। এদিকে মান্নু, বার্লি এবং বুব্বু লন্ডনে থাকার বৈধতা পেয়ে তারা প্রথমে বার্লির মতো স্ট্যাচু সেজে উপার্জন শুরু করে। কাহিনী চলে আসে বর্তমানে। কেটে গেছে 25টা বছর, তারা দুবাই এয়ারপোর্টে পৌঁছে গেছে। বিমান থেকে নেমে তারা হার্ডিকে ফোন করে। দীর্ঘ অপেক্ষার পরে 25 বছর পরে তারা হার্ডিকে দেখতে পায়। দুইজনেরই চুল পেকে গেছে, চেহারায় নানান রেখার আঁকিবুকি। তারা কাছাকাছি এসে দুইজনকে স্পর্শ করতেই তাদের চোখে জল চলে আসে। এরপরে বার্লি এবং বুব্বু সেখানে চলে আসে। 4 জন বন্ধু মিলে আনন্দে নাচতে শুরু করে দেয়। তাদের এমন কাণ্ড দেখে এয়ারপোর্টের সকলেই হেসে ফেলে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তারা নিজেদের সমস্যার কথা শেয়ার করে। লন্ডনের সিটিজেনশিপ পেয়ে যাওয়ার পরে ইন্ডিয়া যাওয়ার ভিসা আর তাদের কোনোদিনই হয়নি, কারণ তারা কোর্টে বলেছিল ইন্ডিয়ায় তাদের জীবনের ঝুঁকি রয়েছে। তবে এখন তারা নিজের দেশে ফিরতে চায়। মূলত মান্নুই ইন্ডিয়াতে ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কথাবার্তার মাধ্যমে হার্ডি জানতে পারে মান্নু বিয়ে করেনি। মান্নু হার্ডিকে তার বউ বাচ্চার সম্পর্কে জানতে চায়, কিন্তু হার্ডি কৌশলী বিষয়টা এড়িয়ে যায়। মান্নু জানায় তার ব্রেন টিউমার হয়েছে আর সে মাত্র 1টা মাস বাঁচবে। মান্নুর ইচ্ছা নিজের দেশে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার। এই কথা শোনার পরে হার্ডির চোখের জল থামার নামই নেয় না। সে দূরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। মান্নু হার্ডির কাছে এসে বলে যে বাড়ি ফিরে পেতে এই দেশে এসেছিলাম, আজ 25 বছর হয়ে গেল সেই বাড়ি চোখেই দেখতে পেলাম না। বাড়ির নেমপ্লেট কি বাবা সরাতে পেরেছিল? হার্ডি বলে, আমি ওখানে অন্য কিছু লাগিয়ে দিয়েছি, বাড়ি গেলেই দেখতে পাবে। মান্নু বলে, আমরা কি এবারেও ডাঙ্কি করে দেশে ফিরবো? হার্ডি বলে, ডাঙ্কি করে যাওয়ার ক্ষমতা কি আর শরীরে আছে? তোমাকে নিয়ে এবার আমি প্লেনে করেই দেশে যাব, কথা দিলাম। তখন হার্ডি সেই গুলাটির স্যারকে ফোন করে তার কাছ থেকে বাকে নামক এক এজেন্টের নাম্বার নেয়। হার্ডি সেই এজেন্টের সাথে দেখা করে এবং বলে কিছু লোক ইন্ডিয়ায় পাঠাতে হবে, তাদের কোনো ভিসা নেই। বাকে বলে, টাকা আছে তো? হার্ডি জানায় হ্যাঁ, সে যত টাকা চাইবে সে দিতে রাজি। সেই এজেন্টের কথা মতো তারা একটি কন্টেইনারে উঠে যায়। তবে তারা কন্টেইনারে উঠলেই বাকি তাদের ছবি তুলে রাখে। আসলে এই কন্টেইনারটা ইন্ডিয়া যাবে না, যাবে লন্ডনে। আর এখানেই লুকিয়ে আছে একটা টুইস্ট, যেটা কাহিনীর পরবর্তীতে আমরা জানতে চলেছি। বাকি পুলিশকে ইনফর্ম করে জানিয়ে দেয় কিছু ইন্ডিয়ান লোক অবৈধভাবে লন্ডন যাচ্ছে, তাদের গ্রেপ্তার করুন। তারপরে বাকে নিজেই পুলিশ নিয়ে এসে সেই কন্টেইনার দেখিয়ে দেয়। কন্টেইনার থেকে সেই 4 জনকে বের করে পুলিশ ধরে ফেলে। পুলিশ বলে, তোমরা চুরি করে লন্ডন যাচ্ছ তাই না? কিন্তু তারা নিজেদের ইংল্যান্ডের নাগরিক হিসেবে পরিচয় দেয়। পুলিশ বলে, পাসপোর্ট দেখাও। কিন্তু তাদের কারোর কাছেই সেই মুহূর্তে পাসপোর্ট ছিল না। হার্ডি মুহূর্তের মধ্যেই তাদের 3 জনের আইডেন্টিটি বদলে ফেলে। সে তাদের 3 জনকে চামেলি, বাবলু এবং গোলাপ এইসব নামে পরিচয় করিয়ে দেয় আর বলে, আমরা সকলেই ইন্ডিয়ান। আসলে চামেলি, গোলাপ, বাবলু হলো সেই 3 জন যারা 25 বছর আগে মরুভূমিতে মারা গিয়েছিল। হার্ডি বলে, আপনি ওদের নিয়ে যান আর দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু পুলিশটি বলে, আমাকে কি এত বোকা পেয়েছ? সেই সময় হার্ডির কাছে যে পাসপোর্ট ছিল সেটা সে জলে ফেলে দেয় এবং বলে, নিন, এবার প্রমাণ করুন যে আমরা ইন্ডিয়ান। আসলে হার্ডি তাদের রাগানোর জন্যই এই সমস্ত কিছু বলছিল, আর ঘটেও তাই। শেষ অবধি দুবাই পুলিশ প্রমাণ করে ছাড়ে যে তারা প্রত্যেকেই ইন্ডিয়ান এবং দুবাই পুলিশ তাদের ইন্ডিয়ায় পাঠাবার ব্যবস্থা করে। মূলত হার্ডি এবং বাকিদের এটাই প্ল্যান ছিল, আর একমাত্র এই পন্থা অবলম্বন করেই তারা ইন্ডিয়ায় ফেরত আসতে পারত। বহু বছর পরে ইন্ডিয়ায় নিজের দেশে নিজের মাটিতে পা রেখে তারা খুব নস্টালজিক হয়ে পড়ে। বুবু নিজের বাড়ি, নিজের পরিবারের মানুষের কাছে ফিরে যায়। বার্লিও তার মায়ের কাছে ফিরে আসে। অন্যদিকে মান্নুও বাড়ি ফিরে আসে। তবে তাদের চেনা অলিগলি মানুষজন সবকিছুই বদলে গেছে। ফাঁকা শুনশান রাস্তায় এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে।
হার্ডি মান্নুকে তার বাড়ির সামনে নিয়ে আসে। মান্নুর চোখ বন্ধ করে তাকে তার বাড়ির নেম প্লেটের সামনে দাঁড় করায়, যে বাড়ির নাম রাখা হয়েছে মান্নু দ্য ভিলা। আর এই সব কিছুই করেছে হার্ডি। এরপরেই মান্নু বাড়িতে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। বাবা মা দীর্ঘ সময় পরে মেয়েকে পেয়ে অনেক খুশি। রাত হলে হার্ডি মান্নুকে নিয়ে ছাদে যায়। সে দেখায় সে তার বাড়িটিকে লন্ডনের সেই ওয়াচ টাওয়ার বিগ বেনের মতো করে সাজিয়েছে। মান্নু জানতে পারে হার্ডি এখনো বিয়েই করেনি, আর সে তার বাড়িতে কখনো ফিরেও যায়নি। 25 বছর সে এখানেই কাটিয়ে দিয়েছে। এসব শুনে মান্নু খুব ইমোশনাল হয়ে যায়। হার্ডি তখনই নত হয়ে বসে একটি আংটি বের করে মান্নুর সামনে রাখে এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে। মান্নু সেই আগের মতোই বলে, কোনো ছেলে যদি এই সুন্দর জায়গায় বসে এইভাবে কোনো মেয়েকে প্রপোজ করে তাহলে কি সেই মেয়ে সাড়া না দিয়ে থাকতে পারে? জীবনের অন্তিম লগ্নে এসে তারা একে অপরের কাছে ধরা দেয়। মান্নু খুশিতে আত্মহারা হয়ে ওঠে। হার্ডি বলে, একটু অপেক্ষা করো। তার ইচ্ছা ছিল তাদের বাড়ির ওয়াচ টাওয়ারের যখন 12টা বাজবে তখন সে মান্নুকে আংটি পরিয়ে দেবে। কিন্তু 12টা বাজতেই হার্ডি পিছন ঘুরতেই দেখে মান্নু আর বেঁচে নেই। ভালোবাসার উপহার অঙ্গে দেওয়ার আগে সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। মূলত হার্ডি প্রেমিকার সমস্ত ইচ্ছাই পূরণ করেছিল। প্রেমিকা যখন চেয়েছিল বিদেশ যেতে, হার্ডি জীবনের ঝুঁকি নিয়ে তার সেই ইচ্ছাও পূরণ করেছিল। আবার মান্নু যখন চেয়েছিল সে দেশে ফিরে আসবে, হার্ডি তার সেই ইচ্ছাও পূরণ করে। তার অবর্তমানে 25টি বছর কাটিয়ে দিয়েছে তারই এই বাড়িতে। কাহিনী চলে যায় 6 মাস পরে, যেখানে আমরা হার্ডি, বুবু এবং বার্লিকে নতুন করে একটি ব্যবসা খোলার বিষয়ে আলোচনা করতে দেখি। তখন এক যুবক এসে বলে, এখানে তোমাদের কোনো ভবিষ্যৎ নেই, বরং আমি তোমাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, সেখানে গিয়ে ব্যবসা করো। ছেলেটি ছিল মূলত এক দালাল। এই পরামর্শ শোনা মাত্রই হার্ডি সেই ছেলেটিকে তুলে একটি আছড় মারে, কারণ বিদেশে যাওয়ার পরিণতি কি হতে পারে তা এই 3 জনের থেকে ভালো আর কেউ জানে না। যে সুখ দেশে আছে সেই সুখ বিদেশে কোথায়? 3 বন্ধু খোশ গল্প করতে করতে সেখান থেকে চলে যায়, আর মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আমি নিশ্চিত এই মুভির কাহিনী তোমাদের ভালো লেগেছে। মূলত মুভির নাম ডাঙ্কি রাখা হয়েছে একটি ইললিগাল ইমিগ্রেশন প্র্যাকটিস ডাঙ্কি রুটকে কেন্দ্র করে। পাঞ্জাব হরিয়ানার বাসিন্দারা এই ডাঙ্কি রুটকে কেন্দ্র করে প্রায় সময় লন্ডনে পৌঁছে থাকে, যেটাতে প্রাণ হারায় অধিকাংশ মানুষ। তাহলে আজ এই অবধি, পরের দিন আবারও আসছি একটি সুন্দর মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।